আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু জমে গেছে। অর্থাৎ নির্বাচনী মাঠে এখন রমরমাভাবে চলছে নির্বাচনী প্রচারণা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের যে আসন সমঝোতা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটা কিন্তু অলরেডি সমঝোতায় আসতে চলেছে। সুপ্রিয় দর্শক, ইসলামিক আন্দোলন 40, এনসিপি 30, জামাতের জোটে আসন সমঝোতায় যা দাঁড়াচ্ছে। জামাত ইসলামীর সঙ্গে জোটভুক্ত দলগুলোর নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। এখন আলাদা করে দলগুলোর সঙ্গে জামাতের বৈঠক হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত রূপ পাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়ে দিয়েছে। এও 10 সংসদ নির্বাচনে অংশ নিতে আসন সমঝোতা চূড়ান্ত করতে গত কয়েক মাস দফায় দফায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করে 8টি দলগুলো হলো বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। এরপর সেই সমঝোতার যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। সব মিলিয়ে দলের সংখ্যা দাঁড়ায় 11। এই 11টা দলের সমন্বয় এখন নির্বাচনী মাঠে যে প্রচারণা শুরু হচ্ছে, অর্থাৎ বিএনপি এবং এই জামাত সহ যে যত দলগুলো আছে, এবার নির্বাচন হবে কিন্তু খুবই জমজমাট। অর্থাৎ আপনারা ভাবতে পারেন যে একচাটিয়াভাবে বিএনপি জিতে যাবে, না ভাই। এবার সে কোনো কাঙ্ক্ষিত যদি ভোটে কোনো কারচুপি না হয়, তাহলে সেভাবে হবে না বলে আশাবাদ ব্যক্ত করা যায়। আপনারা জানেন যে জামাত তারা 200 আসন টার্গেট করে রেখেছে। অর্থাৎ 200 আসনে যদি তারা জয়লাভ করতেই পারে, তাহলে কিন্তু তারা সরকার গঠন করবে। তবে হ্যাঁ, ক্ষেত্রে কিন্তু ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু বিএনপির সাথে একটা মিটিং করেছে। কার সাথে? তারেক রহমানের সাথে কোলাকুলি করেছে তার মায়ের মৃত্যুর পর। সেখানে গিয়ে সমবেদনাও জানিয়েছে, আপনারা জানেন। কিন্তু সেখানে তিনি বলে গিয়েছেন, যদি আমরা নির্বাচনে যাই বা জয়লাভও করি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। কেন? বলছেন যে আমরা জনগণের জন্য কাজ করব, অন্তত 5টা বছর আমরা একসাথে সরকার নির্বাচন করে তারপর আমরা এই 5টা বছর চালাতে চাই। কারণ বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা একদম ভঙ্গুর একটা অবস্থা। আপনারা জানেন যে কোটি কোটি টাকা কিন্তু বিদেশে পাচার হয়ে গেছে বিগত 17 বছরে, হাজার হাজার কোটি টাকা, যা এই ক্ষতিটা কাটিয়ে উঠতে এখনও সক্ষম হয়নি। আপনারা দেখেছেন বাংলাদেশ কিন্তু অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়ন যেমন পদ্মা সেতু, মেট্রো রেল থেকে বিভিন্ন বড় বড় প্রজেক্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অনেক ডেভেলপমেন্ট, অর্থাৎ বড় বড় যে প্রজেক্টগুলো হয়েছে, প্রত্যেকটা প্রজেক্ট থেকেই কিন্তু হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট হয়েছে এবং পাচার হয়েছে। আসলে এই তথ্যগুলো আমরা যারা সাধারণ মানুষ ছিলাম তারা কিন্তু জানতে পেরেছি যখন তারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে কিন্তু এগুলো সব নিউজ আকারে সব এক এক করে সব বের হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আসলে আমরা বাঙালি, আমরা অনেক আবেগে অনেক কথা বলি, কিন্তু যেটা সত্যি সেটা হলো আমরা আমাদের এই আলোচনার চলমান অবস্থায় যত দুর্নীতি বাংলাদেশে হয়ে যায় তা যদি আমরা ভাবি, তাহলে এটা আসলে খুবই একটা খারাপ লাগবে। আসলে দেখেন, আমরা কেউই এই খবরগুলো মিডিয়ায় প্রকাশ করিনি বিগত 17 বছরে। অর্থাৎ তারা যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায়, তারপর কিন্তু এক এক করে সব মিডিয়ায় এই সবগুলো প্রকাশ করছে। এতদিন কোথায় ছিল এই মিডিয়া? আমি মনে করি এই সমাজের একটা বিশেষ বড় ধরনের একটা ভূমিকা রাখে। তারা সরকারকে মানে সঠিক সৎ পথে রাখার পরিচালিত একমাত্র মিডিয়া। এখন বলতে পারেন যে সাগররুনি হত্যা কেন হয়েছে, এখন বুঝতে পেরেছি আসলে সাগররুনির হত্যা কেন হয়েছে।
অর্থাৎ এই দুর্নীতি ফাঁস করার কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই সাগররুনিকে হত্যা করেই সকল যে মিডিয়া কর্মী আছে তাদের ভিতরে একটা ভয় ঢুকানো হয়েছে। আসলে এবার আসি এনসিপি, ইসলামী আন্দোলন ও জামাতের যে সহ 12টি দল নিয়ে যে বিশাল আকারে একটা নির্বাচন হবে, অর্থাৎ এই জোট জামাতের সাথে অর্থাৎ বিএনপির বিরুদ্ধে, অর্থাৎ বিরোধী দল হিসাবে তারা যে নির্বাচন করবে, কোন দল এখানে জয়লাভ করবে সেটা কিন্তু বলা মুশকিল। যদি টার্গেট অনুযায়ী সত্যি 200 আসন পেয়েই যায় জামাত, তাহলে কিন্তু তারা সরকার নির্বাচিত করবে। কিন্তু তাদের একটা আবেদন, তারা যদি 200 আসন পানও, তারপর তারা কিন্তু এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে না। তারেক রহমানের সাথে সে কথা দিয়ে এসেছে। দেখা যাক যদি সত্যি জামাত জিতে যায়, আসলে সেই কথা রাখে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, নির্বাচন মোড় যে কোনো দিকে ঘুরে যেতে পারে। দেখা যাক কি হয়, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। তবে হ্যাঁ, আমার মতে আপনার এলাকায় যে কোনো দল, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা জাতীয় পার্টি, নাগরিক, যে কোনো দল, যেই ক্যান্ডিডেটকে আপনি ভালো মনে করবেন, সৎ মনে করবেন, যার দ্বারা এই বাংলাদেশের উপকার হবে, আপনার এলাকার উন্নয়ন হবে, তাকে ভোট দেবেন। কোনো দল দেখবেন না। একটা কথা মনে রাখবেন, দলের চেয়ে কিন্তু দেশ বড়। আগে দেশকে বাঁচান, পরে দলে আসুন। সুপ্রিয় দর্শক, আমার কথা বুঝতে পেরেছেন? যে দলের হোক, সে আপনার এলাকায় যদি সে হোক বিএনপির, হোক জামাত, হোক এনসিপি, হোক যে কোনো দলের, আপনার এলাকায় যে লোককে আপনি ভালো মনে করবেন, সেই লোককে আপনি নির্বাচিত করবেন। তাহলে আপনার দেশ উন্নয়ন হবে, আপনার পরবর্তী যারা জেনারেশন আসবে, আপনার ছেলে মেয়ে বা ভাই, তারা কিন্তু উপকৃত হবে। আপনার দেশ যদি ডেভেলপ হয়, আপনারই তো ডেভেলপ। আর আপনার যদি একজন চোর বাটপারকে আপনি যদি নির্বাচিত করেন, তাহলে কিন্তু আপনারই ক্ষতি। কেন? যে ভবিষ্যতের যারা আসবে, তারা কিন্তু একটা ভোগান্তিতে পড়ে যাবে। অতএব নির্বাচন করবেন তাকেই, ভোট দেবেন তাকেই যে সৎ, নির্ভীক এবং দেশের উন্নয়নে কাজ করবে, তাকেই ভোট দেবেন এবং নির্বাচিত করবেন। সুপ্রিয় দর্শক, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ 11 দলের ভিতর যে জোট, সেই আলোচনা চলমান অবস্থায় জামাত 276টি আসনে এবং ইসলামী আন্দোলন 268টি আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর পাশাপাশি এনসিপি 47টি, এবি পার্টি 53টি, বাংলাদেশ খিলাফত মজলিস 94টি, খিলাফত মজলিস 68টি, এলডিপি 24টি, খিলাফত আন্দোলন 11টি, নিজামী ইসলামী পার্টি 6টি, জাকপা 36টি এবং বিডিপি 2টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। জামাতের 190টি আসন নিজেদের জন্য রেখে ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি আসন দিচ্ছে। এছাড়া বাংলাদেশ খিলাফত মজলিসকে 15টি, খিলাফত মজলিসকে 60টি, এলডিপিকে 60টি, এবি পার্টিকে 2টি এবং বিডিপিকে 2টি আসন ছাড় দেওয়া হতে পারে। সমঝোতা হলে একটি আসনে জোটের একজন প্রার্থী রেখে বাকিদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হতে পারে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠানেও ভোটের আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জামাত 190টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলকে ছেড়ে দিতে চায়। ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি, বাংলাদেশ খিলাফত মজলিসকে 15টি, খিলাফত মজলিসকে 60টি, এলডিপিকে 60টি, এবি পার্টিকে 2টি এবং বিডিপিকে 2টি আসন ছাড় দেওয়া হতে পারে। সূত্র জানায়, ইসলামী আন্দোলনের সঙ্গে গত কয়েকদিন জামাত একাধিক বৈঠক করেছে। বৈঠক থেকে 40টি আসন এক ধরনের সমঝোতা হয়েছে। তবে ইসলামী আন্দোলন আরও কয়েকটি আসন দাবি করেছে। যেসব আসনে জামাত ও বাংলাদেশ খেলাফত মজলিসেরও শক্তিশালী প্রার্থী আছে, শেষ পর্যন্ত জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই করে ইসলামী আন্দোলনকে আরও কয়েকটি আসন ছাড় দিতেও পারে জামাত। এনসিপি যখন আসন সমঝোতার আলোচনায় যুক্ত হয়, তখন তাদের আসনে ছাড় দেওয়া হবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন দলটির নেতারা। তবে এরপর আসন কিছুটা কমতে পারে এমন গুঞ্জন ছিল। তবে জামাত সূত্র জানিয়েছে, এনসিপিকে 30টি আসনই ছাড় দেওয়া হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে
ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন বলেন, জোট তারা কতটি আসন পাচ্ছে তা 2-1 দিনের মধ্যেই জানানো হবে। বাংলাদেশ খিলাফত মজলিস 20টি ও 25 থেকে 30টি আসন চায়। সমঝোতা আলোচনার সর্বশেষ বৈঠক দলটিকে 13টি আসন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সমঝোতা না হওয়া আসনগুলো কয়েকটিতে ছাড় চায় বাংলাদেশ খিলাফত মজলিস। তবে জামাত সূত্র জানিয়েছে, দলটিকে শেষ পর্যন্ত 15টি আসন ছাড় দেওয়া হতে পারে। কাঙ্ক্ষিত আসনগুলো ছাড় না পেলে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়া আসনগুলো প্রার্থী না সরানোর ইঙ্গিত দিয়ে রেখেছে বাংলাদেশ খিলাফত মজলিস। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফও জানিয়েছেন, এই নীতিতে তারা অটল রয়েছেন। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, আসন সমঝোতার আলোচনায় অনেকখানি এগিয়েছে, আগের চেয়ে আসন সংখ্যাও বেড়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগেই আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। এলডিপির সভাপতি কর্নেল অফ অলি আহমদ নির্বাচনের প্রার্থী হচ্ছেন না। তার ছেলে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক চট্টগ্রাম 14 আসনের প্রার্থী হবেন। জামাত এই আসন সহ মোট 60টি আসন এলডিপিকে ছাড় দিতে পারে। খিলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব আহমদ আব্দুল কাদের নির্বাচন করবেন যথাক্রমে হবিগঞ্জ 2 ও হবিগঞ্জ 4 আসনে। দলটির সমঝোতায় 60টি আসন ছাড়তে পারে, তবে আলোচনার পরিপ্রেক্ষিতে আরও 2-1টি আসন বাড়তে পারে। অল্প কিছুদিনের মধ্যেই বৈঠক হবে, এরপর আসন সমঝোতায় বিষয়টি চূড়ান্ত হবে। হামিদুর রহমান আজাদি, সহকারী সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী। এবি পার্টিকে 2টি আসনে ছাড় দিয়েছে জামাত। এর মধ্যে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ফেনী 2 এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়াকে বরিশাল ফুয়াদ ভাই বরিশাল 3 আসনে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া পটুখালী 1 আসনে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর অব আব্দুল ওহাব মিনার ইগল প্রতীকের প্রার্থী। এই আসনে মোহাম্মদ নাজমুল আহসানকে প্রার্থী করেছিল জামাত। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তবে আসন সমঝোতা হলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। এবি পার্টির সঙ্গে এই 3 আসন শেষে পর্যন্ত সমঝোতা হতে পারে জামাতের, তবে এবি পার্টি 10-এর বেশি আসন দাবি করেছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সমঝোতার আলোচনা এখনও জোটগতভাবে চূড়ান্ত হয়নি। সমঝোতার একটা কমন নীতিমালা হওয়া খুব জরুরি ছিল। সে ক্ষেত্রেও সুস্পষ্ট কোনো ঐক্যমত্য পৌঁছাতে হয়নি। 3টি আসনে এবি পার্টির সঙ্গে সমঝোতার কথা ছিল প্রাথমিক আলোচনায়। দলের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি ও অসন্তোষের কথা জানানো হয়েছে। সার্বিকভাবে যে অস্পষ্টতা বিরাজমান তা আশঙ্কাবাঞ্ছক নয়। এদিকে বিডিপিকে 2টি আসন ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে দলটির চেয়ারম্যান ও একেএম আনোয়ারুল ইসলাম ময়মনসিংহ 9 আসন এবং মহাসচিব নিজামুল হক নাইম ভোলা 3 আসনে নির্বাচন করবেন। বাংলাদেশ খিলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামি ইসলামী পার্টি এবং জাকপার বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইসলামী আন্দোলন, বাংলাদেশ খিলাফত মজলিসের মতো দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর ওই 3 দলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে প্রতিটি দল 1 বা 2টি আসন করে ছাড় পেতে পারে। জামায়াতের আমির শফিকুর রহমান উমরাহ পালন শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন। সমঝোতার আলোচনায় চূড়ান্ত হলে তার নেতৃত্ব জামাতে অন্য দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে। জামাত সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ প্রথম আলোকে বলেন, সব দলের নেতাদের সুবিধাজনক সময় পাওয়া যাচ্ছে না, তাই একসঙ্গে বৈঠক করা যাচ্ছে না। তবে অল্প কিছুদিনের মধ্যেই সেই বৈঠক হবে, এরপর আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন? আসলে জামাতের যে যে দলগুলো আছে 11টি ঐক্য দলগুলো, তাদের সাথে কি এই সমঝোতাটা হতে পারে? এবং তাদের সাথে যদি এই আসন সমঝোতা নিয়ে একমত পোষণ করে, তাহলে এবার নির্বাচনটা কেমন হতে যাচ্ছে বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। এবং জামাত এনসিপির সাথে এবং এই যে ইসলামী আন্দোলনের সাথে জোটবদ্ধ হয় একটা চরম টার্নিং পয়েন্ট এনে দিয়েছে। অর্থাৎ
প্রথম যখন বাংলাদেশে তারেক জিয়া আগমন করে, তারপর কিন্তু বিএনপির দিকে সব ঝুঁকে যায়। তারপর কিন্তু জামাত যখন এনসিপিকে তাদের দলে নিয়ে আসে, তখন কিন্তু আবার আরেকটা দিকে মোড় নেয়। অর্থাৎ নির্বাচনের শেষ বলতে কোনো কথা নেই। কারা জিতবে, যদি সঠিকভাবে স্বচ্ছভাবে নির্বাচন হয়, কারা জিতবে বলা কিন্তু খুবই টাফ। তবে হ্যাঁ, 200 আসন যদি টার্গেট করে জামাত এবং এই 200 আসনে যদি জয়লাভ করতেই পারে, তাহলে কিন্তু সরকার গঠন করবে জামাত। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? তবে আমরা বিএনপিকে কোনো ছোট করে ভাববো না। বিএনপি কিন্তু একটা বড় দল, এটা 100%, এতে কিন্তু বিন্দু মাত্র সন্দেহ নেই। কিন্তু এই বিএনপিকে টেক্কা দিতে পারবে কি জামাত এনসিপি? প্রশ্ন আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টে লিখুন এবং RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।